একক পক্ষে কোনোদিনই সম্ভব হবে না। এখানে দরকার এখন বর্ধমানের যে অবস্থা আসলে দেখছি, এ কি কিছুদিন আগে আপনারা জানেন যে আল কায়েদার যে প্রধান জাওয়াহিরি, তিনি কিন্তু বলেছিলেন যে এই অঞ্চলে তারা একটি নেটওয়ার্ক গড়ে তুলবে, উপমহাদেশে গড়ে তুলবে। এটিরই কি অংশ কিনা, এই প্রশ্নের জবাব নিয়ে ফিরবো। তার আগে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জি জনাব ইকবাল সোবহান চৌধুরী, আমরা আলাপ করছিলাম গতকালকের খবর নিয়ে। এর মধ্যে যে সন্ত্রাসবাদের সূচক প্রকাশ করেছে একটি আন্তর্জাতিক সংস্থা, সেখানে বাংলাদেশের অবস্থান এবছর 13তে নেমে এসেছে। মানে 13টি সন্ত্রাসী ঝুঁকিপূর্ণ দেশের সঙ্গে বাংলাদেশের নাম এসছে, এবং বাংলাদেশের অবস্থা আগের চেয়ে অনেক অবনতি হয়েছে। এই বছর 124টি দেশের মধ্যে বাংলাদেশ আছে 23 নম্বরে। গতবার তা ছিল 57 নম্বরে। এর কারণ কি? আপনি যদি দেখেন, আমাদের এর পাশাপাশি আরেকটি এই রিপোর্টেই আছে, পাকিস্তানের অবস্থা 3, ভারতের অবস্থা 6, নেপালের অবস্থা 24, শ্রীলঙ্কার অবস্থা 36। অর্থাৎ বাংলাদেশ সেই তুলনায় এই অঞ্চলে এই সন্ত্রাসী কর্মকাণ্ড বা সন্ত্রাস দমন, টেরোরিজম ইত্যাদি ব্যাপারে বাংলাদেশের একটি অর্জন কিন্তু আছে। তারপরেও যেটি আমি মনে করি যে এই সন্ত্রাস দমন শুধু একটি রাষ্ট্রের বা একটি দেশের দায়িত্ব নয়। আজকের সন্ত্রাস আন্তর্জাতিক হয়েছে, আজকের সন্ত্রাস আঞ্চলিক হয়েছে, এবং সেই হিসাবে কিন্তু আন্তর্জাতিক এবং আঞ্চলিক সহযোগিতা ছাড়া এই সন্ত্রাস দমন সম্ভব না। এবং সন্ত্রাসীদের সহযোগিতা, এর মধ্যে আপনি রাজনৈতিক দলগুলোর মধ্যে আমি আসছি, সেটাও আসছি। আঞ্চলিক সহযোগিতা বা রাষ্ট্রীয় আন্তর্জাতিক এই কারণের জন্য দরকার যে এই সন্ত্রাসীদের, বারবার আমরা সবাই বলি যে এই সন্ত্রাসীদের কিন্তু কোনো দল নেই, এই সন্ত্রাসীদের কোনো নির্দিষ্ট বর্ডার নেই। তারা যখন যেখানে সুযোগ পাচ্ছে সেখানে কিন্তু তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড তারা করছে। আজকে এই জায়গাটাতে আপনি যেটা বললেন, আমাদের দেশের ভিতরেও একটি সমঝোতা হওয়া উচিত, ঐক্যমত হওয়া উচিত। রাজনৈতিক দলগুলো এবং যারা রাষ্ট্র পরিচালনা করবেন অথবা যারা রাষ্ট্র পরিচালনায় আগামীকাল যাবেন, তাদের প্রত্যেক দলগুলোর মধ্যে একটি ঐক্যমত হওয়া উচিত যে যে দলই করুক না কেন, দলের মধ্যে আদর্শগত পার্থক্য থাকতে পারে, কিন্তু একটি জাতীয় ঐক্যমত, সেটি হলো কেউ সন্ত্রাসকে বা সন্ত্রাসীদেরকে প্রশ্রয় দেবেন না। জি জনাব শওকত মাহমুদ, সরকারের পক্ষ থেকে বরাবরই জঙ্গিবাদের জন্য বিএনপিকে দায়ী করা হয়, জঙ্গিবাদে বিএনপি মদত দেয়, এই অভিযোগ কেন আনা হয়? আমি জনাব ইকবাল সোবহান চৌধুরী সাহেব যে কথাটি বলেছেন বা আপনি যে প্রশ্নটি করেছিলেন, সেই উত্তরটি দিয়ে আমি আপনার এই উত্তরে আসছি। সেটি হচ্ছে যে বাংলাদেশ মানে একটা সন্ত্রাসবাদের ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে চিহ্নিত হয়েছে, আগের অবস্থানের চাইতে তার অবনতি হয়েছে। এটার জন্য আমি সম্পূর্ণভাবে সরকারকে দায়ী করি। হ্যাঁ, আন্তর্দেশীয় যোগাযোগ কিভাবে সন্ত্রাসীরা গড়ে তুলছে, এটা তো সরকারেরও একটা দায় আছে। কারণ সরকার যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা গোয়েন্দা সংস্থাগুলোকে বিরোধী রাজনীতি দমনে, বিরোধী রাজনীতিক নির্মূলে নিয়োজিত রাখে, তখন সন্ত্রাস দমনের ক্ষেত্রে সরকারের আসলে প্রকৃত সন্ত্রাস দমনের ক্ষেত্রে সরকারের নজর থাকে না। সরকার তো আইন শৃঙ্খলা বাহিনীর জন্য তার বাজেট কত বাড়িয়েছে, কত ধরনের অত্যাধুনিক সব বিষয়ে ইকুইপমেন্ট নিয়ে এসছে, অস্ত্র নিয়ে এসছে। এবং আপনি প্রত্যেক জায়গায় দেখবেন, ঢাকা শহরে যেদিকে তাকাবেন শুধু পুলিশ আর পুলিশ, এত পুলিশ। এবং গোয়েন্দা সংস্থাগুলোর প্রতি বাজেট না না আমি আমার কথা আপনি আমাকে বাধা দিবেন না, আমি আমার উত্তরটা কমপ্লিট করে তারপরে আপনার কথা শুনবো। সেটি হচ্ছে সেই ক্ষেত্রে সরকার ব্যর্থ হয়েছে বলেই আজকে বাংলাদেশ সন্ত্রাসবাদের ঝুঁকিতে পড়েছে। সরকারের এইসব দমনের ক্ষেত্রে, প্রকৃত জঙ্গিদের দমনের ক্ষেত্রে সরকার মোটেও কোনো মাথা ব্যথা নেই সরকারের। এবং আপনি যেটা বলছেন যে বিএনপি বা বিরোধী দলকে তারা দায়ী করছে, বিরোধী দলের
সন্ত্রাস এটি একটি রাজনৈতিক আন্দোলনের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সন্ত্রাস বা ভায়োলেন্স হয়ে থাকে। এই ভায়োলেন্স, পলিটিক্যাল ভায়োলেন্স ইজ নট টেরোরিজম। পলিটিক্যাল ভায়োলেন্স একটি বাসে আগুন দেওয়ার, এগুলো এই আমরা ওই পাকিস্তান আমলে আন্দোলনের সময় দেখছি এখনো হচ্ছে। এটি কিন্তু এই জঙ্গিবাদের পর্যায়ে ফেলা যাবে না। রাষ্ট্র সেক্ষেত্রে এমন জঙ্গিবাদের আশ্রয় নিয়েছে, রাষ্ট্রের টলারেন্স এমন পর্যায়ে যে আত্মপক্ষ সমর্থন বা কাউকে মানে দেখা মাত্র গুলি করার এই যে প্রবণতা, এর ফলেই কিন্তু মানুষের মধ্যে একটা জঙ্গিপনা অনেক সময় গড়ে ওঠে এবং মিথ্যা মামলায় মানুষকে ভোগান্ত করা হচ্ছে। কটা সন্ত্রাসী, কটা জঙ্গিকে এই সরকার ধরে শাস্তিমূলক ব্যবস্থা দিয়েছে, বরং বিরোধী দলের নেতাকর্মীদের নামে লক্ষ লক্ষ মামলা দেওয়া হয়েছে। বিএনপি মহাসচিবকে আজকেও কোন নাশকতার যায়, বিএনপি মহাসচিব নাশকতা করেন, এটা কি বাংলাদেশের মানুষ বিশ্বাস করে? অথচ প্রকৃত নাশকতাবাদী যারা আছে তাদের ধরার ক্ষেত্রে তো সরকারের লোকেরা এবং নিজের দলের মধ্যে যারা আছে তাদের দল ধরার মধ্যে সরকার। জনাব ইকবাল সোবহান চৌধুরী, এই যে বৈশ্বিক সন্ত্রাসবাদের যে সূচক, সেখানে কিন্তু অনেকটা এই ধরনের কথাই বলা হয়েছে। আপনি দেখেন, বলেছে যে এই 13টি দেশ রাজনৈতিক সহিংসতা ও দলগত বিদ্বেষের কারণে সন্ত্রাসী কর্মকাণ্ডেও বৃদ্ধির ঝুঁকিতে আছে। দেখুন, আমরা তো ইতিহাস ভুলতে পারি না, আমরা অতীতের কর্মকাণ্ড ভুলতে পারি না। এক সময় বিএনপি জামাতের সরকারের সময় দেশের 500টি জায়গায় একসাথে বোমা ফুটেছে, আদালতে আক্রমণ করা হয়েছে, বোমা ফুটিয়ে সেখানকার জাজদেরকে হত্যা করা হয়েছে এবং সেই সময় যে ওখানে এই সিনেমা হলে পর্যন্ত সেখানে বোমা হামলা হয়েছে এবং সেই সময় দেখুন সেই বোমা হামলার উপরে কি হয়েছে। আজকের যিনি এই আন্তর্জাতিক পার্লামেন্টারি ইউনিয়নের যিনি প্রধান হয়েছেন, অর্থাৎ সাবের হোসেন চৌধুরী, তাকে কিন্তু সেই সন্ত্রাসী হিসেবে মামলা দিয়ে তাকে জেলও দেওয়া হয়েছিল। এইগুলো নতুন ঘটনা নয়, আমাদের এই রাজনৈতিক কর্মকাণ্ডগুলো আমরা দেখেছি। তাই শুধুমাত্র শওকত মাহমুদ সাহেব যে কথাগুলো বললেন, বর্তমান সরকার ব্যর্থ হয়েছে, বর্তমান সরকার বরং এই 500 জায়গায় বাংলা ভাইয়ের এইসব কর্মকাণ্ড এবং 500 জায়গায় বোমাবাজি এবং ভারতের বিচ্ছিন্নতাবাদীদেরকে এখানে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে ক্যাম্প ছিল আইএসআই এর টাকায়, সেগুলো বরং দমন করে বাংলাদেশের ভাবমূর্তি বাইরে কিন্তু বৃদ্ধি পেয়েছে। আজকে কিন্তু শায়ক রহমান এবং বাংলা ভাইকে বিএনপি ধরেছে এবং তাদের ফাঁসির রায়টা কিন্তু বিএনপি সরকারের আমলে হয়েছে, তারাই ধরেছে। হ্যাঁ, উত্থানটা কখন হয়েছিল? এই সরকার করেছে না, উত্থানটা কখন হয়েছিল? উত্থানের এখনো আপনি মনে করেন যে এই কতগুলো আমরা কি আনসারুল্লাহ বাহিনী এই বলে, না ঠিক আছে, আনসারুল্লাহ বাহিনী উত্থান হয়েছে, এই উত্থানের জন্য সরকারকে আপনি তাহলে দায়ী করেন? আওয়ামী লীগ সরকার না, সরকার উত্থান একটা যে কোনো সময় দীর্ঘদিন ধরে প্রস্তুতি, আমরা তো দেখেছি যখন জেএমপি কে বাংলা ভাই বিএনপি সরকারি এই দায়ী গ্রেফতার করে। এটা আমি তর্কাতর্কির জন্য যাচ্ছি না, যে বাংলা ভাইকে যখন এই মিডিয়া যখন তাদের কর্মকাণ্ডগুলোকে তুলে ধরলো, তখন কিন্তু সেখানে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি, এদের কোনো অস্তিত্ব নেই। পরবর্তীকালে যখন তারা এমন কর্মকাণ্ড শুরু করলো, তাদের আশ্রয় প্রশ্রয় থেকে এমন ফ্র্যাঙ্কেস্টাইন হয়ে গেল, তখন বাধ্য হয়ে তাদের বিচার করতে বাধ্য হয়েছেন। যাই হোক, আমি এই কথাটি এই জন্য বলতে চাচ্ছি আবার, যে এই সন্ত্রাসী কর্মকাণ্ড কোনো দল, কোনো সরকার, আমি মনে করি তাদের উচিত হবে না এগুলোর ব্যাপারে কোনো আশ্রয় প্রশ্রয় দেওয়া। এবং যারাই সরকারে থাকবেন, যারাই রাজনৈতিক দলে থাকবেন, একটি জায়গাতে ঐক্যমত হতে হবে যে সন্ত্রাসীরা কিন্তু কারো বন্ধু নয়, এই সন্ত্রাসীদের কোনো দল নেই, এই সন্ত্রাসীদের পরিচয় একটি, যে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে জনগণের যে শান্তি সেটি বিঘ্নিত করে এবং দেশের ভাবমূর্তি নষ্ট করে। এই জায়গাটিতে এসে আমরা ব্লেম গেম না করে আমাদের উচিত হবে, আমি মনে করি বর্তমান সরকার পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন। প্রধানমন্ত্রী আন্তর্জাতিকভাবে স্বীকৃত, জাতিসংঘে বলা হয়েছে যে বাংলাদেশ